নৈরাজ্যের বাংলাদেশে হিন্দু নিধন চলছে। গতকালও অমৃত মণ্ডল নামে এক যুবককে পিটিয়ে খুন করা হয়েছে। আর এদিকে বাংলাদেশের দূতাবাসের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন সাধু সন্তরা। আজ বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে গিয়ে একেবারে গত 23শে ডিসেম্বর যে ঘটনা ঘটেছিল সেখানে যে গ্রেপ্তার করা হয়েছিল সেই গ্রেপ্তারি নিয়ে সরব হয়েছেন বিরোধী দলনেতা। এরই মধ্যে আগামীকাল থেকে শুরু হচ্ছে এসআইআর এর শুনানি পর্ব। আর এই আবহে আজ ভার্চুয়াল বৈঠক করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে ছকভাঙা ছত্রে আলোচনা শুরু করব। আমাদের সঙ্গে অতিথিরা রয়েছেন। তবে আজ যে ছবি ধরা পড়লো একেবারে বেগবাগানের সেই ছবি আপনাদের সামনে তুলে ধরবো। প্রথমে হিন্দু সংহতির তরফে একেবারে এই মিছিল করা হয়, সেখানে পৌঁছানো হয়, যেখানে দেখতে পাচ্ছেন পুলিশের তরফে কড়া নিরাপত্তা ব্যবস্থা, একেবারে লৌহ প্রাচীর তৈরি করে রাখা হয়েছিল। আর শুভেন্দু অধিকারী তিনি আজ সাধু সন্তদের সঙ্গে মিছিল করে এই বাংলাদেশের ডেপুটি হাই কমিশন পর্যন্ত যান। তাকে ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হয় এবং বাইরে বিক্ষোভ, অবস্থান বিক্ষোভ দেখা সাধু সন্তরা। প্যালেস থেকে মিছিল করে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে যাচ্ছেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। তার সঙ্গে রয়েছেন সন্ত সমাজের প্রতিনিধিরা। হিন্দু নিধন বন্ধ করুন, বাংলাদেশে হিন্দু নির্যাতন বন্ধ করুন। অধিকারী রয়েছেন, শুভেন্দু অধিকারী এসে পৌঁছচ্ছেন ব্যারিকেডের কাছে। আমি দেখতে পাচ্ছি যে মিছিলকে এখানেই থেমে যাওয়ার কথা বলেছেন শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দল নেতা, এবং তার যাওয়ার জন্য মূলত তারা 5 জন যাওয়ার জন্য বলা হয়েছে, রাস্তা করে দেওয়া হয়েছে রাজ্যের বিরোধী দলনেতাকে যাওয়ার জন্য। বাংলাদেশে হিন্দু রক্ষা করতে হবে। আমরা তুলব হিন্দু শক্তি, সংঘ শক্তি, আমরা প্রমাণ করব। গঙ্গাসাগর মেলার পরে বাবুঘাট থেকে সব সাধুদেরকে সর্বানন্দ প্রভু কৃষ্ণা মাতা এরা নিয়ে আসবেন এখানে, আমিও সঙ্গে থাকবো। যতক্ষণ এই জামাতি রাজাকারের সরকার থাকবে এটা ঘটবে। আমরাও এখান থেকে রিঅ্যাক্ট করব। কমার্স ডিপার্টমেন্টের সামনে ধর্ণা হবে, 1 কেজি পেঁয়াজও যেতে দেব না। একদম বাংলাদেশে যেভাবে হিন্দু নিধন চলছে তার প্রতিবাদ করতে গিয়ে এ রাজ্যের সরকারকে, একদম মমতা বন্দ্যোপাধ্যায়কে খোলাখুলি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, আক্রমণ করেছেন বিরোধী দলনেতা। কি বলেছেন শোনাবো। আমি প্রশ্ন করেছি বাংলাদেশ সরকারকে যে আগের প্রধানমন্ত্রী হাসিনা ওয়াজেদ রোহিঙ্গা মুসলমানদের কক্সবাজারে থাকতে দিয়েছিলেন কেন? মুসলমান বলে। তাহলে ওপারে 2 কোটি হিন্দু আছে, তারা মার খাবে, পুড়িয়ে দেবেন যুবক ছেলেগুলোকে। এইটুকুটুকু বাচ্চা, তরতাজা সুন্দর সুন্দর যুবক ছেলে, তাদেরকে পুড়িয়ে মারবেন। আর এপারের 100 কোটি হিন্দু বসে বসে দেখবে। এই জিনিস হতে পারে না, হতে পারে না। আমি আপনাকে বললাম, খালা মমতা যত প্রাচীর করে পুলিশ করে রাখুক, ব্যবস্থা যদি না নেয়, নতুন বছরে এই সবগুলোকে তুলে ফেলে দেব। যেমন যুব ভারতীতে মেসির দিন যুবকদের, ইয়াং জেনারেশনের তারা দেখেছে, রাজীব কুমাররা ছুটে পালিয়েছে। আমরা এখানে দেখিয়ে দেব বলে গেলাম। একদম শুভেন্দু অধিকারী তিনি স্পষ্ট বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, অর্থাৎ যতই পুলিশে প্রহরা থাকুক, লৌহ প্রাচীর তৈরি করা হোক, গঙ্গাসাগরে 5 লক্ষ সাধু সন্ত যোগ দেবেন, তাদেরকে তিনি পথ দেখিয়ে ওই বেগবাগানে নিয়ে আসবেন। অর্ণবদা, বুঝতে পারছি না সেটা হচ্ছে যে মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজনীতিটা কোথায় করছেন? পশ্চিমবঙ্গে করছেন না বাংলাদেশে করছেন? উনি পুরোটাই বলছেন বাংলাদেশের এগেনস্টে, অথচ উনি দোষ দিচ্ছেন হচ্ছে পশ্চিমবঙ্গকে। উনি কেন এটা বলছেন না যে এখানে যেমন আমরা প্রত্যেকে নিন্দে করছি, প্রতিবাদ করছি দীপু দাসের হত্যা, ঠিক সেরকমভাবেই রামনারায়ণ বাঘেল, সে তো হিন্দু, তাকে যখন পিটিয়ে মারা হচ্ছে পালাক্কারে, তখন সেখানে উনি তো প্রতিবাদ করছেন না। উনি তো হরিওম বাল্মীকি উত্তরপ্রদেশের লখনৌতে যখন পিটিয়ে মারা হচ্ছে, মালকানগিরিতে বাঙালি হিন্দু নবশূদ্র, তাদের আস্ত গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়েছে, উনি কেন প্রতিবাদ করছেন না? উনি তো এটাও প্রতিবাদ করা উচিত। যদি হিন্দু নিধনের প্রতিবাদ করেন, ভারতবর্ষে হিন্দু নিধন হচ্ছে, ভারতবর্ষে হিন্দু নিধন হলে সেখানেও প্রতিবাদ করুন। আপনি হিন্দুর পক্ষে থাকেন তাহলে আপনি সেখানেও প্রতিবাদ করুন। শঙ্কু আসবো তোমার কাছে। অর্ণবদা বলছিলেন, অর্ণবদা মানে একটা বিষয় দেখুন, উল্টো দিক থেকেও তো একটা প্রশ্ন উঠে আসছে যে তৃণমূল তো বিভিন্ন ক্ষেত্রে পথে নামে প্রতিবাদ করে, তো এক্ষেত্রে যেভাবে বাংলাদেশে হিন্দু নিধন হচ্ছে গতকালও আমরা দেখেছি, সেক্ষেত্রে তৃণমূল কেন পথে নামছে না? না না, তৃণমূল কংগ্রেস তো রাজনীতিটা ভারতবর্ষে করে, তৃণমূল কংগ্রেস তো বাংলাদেশে গিয়ে রাজনীতি করে না। বাংলাদেশের রাজনীতিতে তৃণমূলের কোনো ভূমিকা নেই। তৃণমূল যে কাজটা প্রধান করতে পারে সেটা হচ্ছে
হিন্দু মুসলিম শুধু নির্বিশেষে হিন্দুরা মরছে বলে। বাঙালির উপর বেশ, কোনো বেশ, আক্রমণ শঙ্কুদেব করা পণ্ডা, উচিত হ্যাঁ। হিন্দু বিরোধী এবং সরকার। অন্যান্য সমস্ত ধর্মনিরপেক্ষ দল হ্যাঁ, রাস্তায় শঙ্কুদেব থাকবে। পণ্ডা। সেখানে একমাত্র রাস্তায় থাকেন হচ্ছে বিজেপি। শুনুন, আমার বক্তব্য হচ্ছে সরাসরি হিন্দুরা আক্রান্ত হয়েছেন, তো যেহেতু এদের 30% মুসলিম ভোট টার্গেট করতে হবে, তাই হিন্দুদের মরলেও পুড়লেও জ্যান্ত জ্বালিয়ে দিলেও একটাও রায়রা কাটবেন না। আপনারা দেখেননি একটা হিন্দু ছেলেরা রাস্তায় নেমেছিল বলে তাদের জেলে রেখে দিয়েছিল, একটু আগে আমরা বেল করিয়েছি কোর্ট থেকে, 2 দিন কাস্টাডি করিয়েছে। আপনি ভাবতে পারবেন না এটা অন্য ধর্মের লোকেরা এখানে দিনের পর দিন রাস্তায় বাস জ্বালিয়েছে, ট্রাম জ্বালিয়েছে, কোনো অ্যাকশন হয়েছে? তৃণমূল কংগ্রেস কোনো অ্যাকশন নেয়? আজকে বিরোধী দলনেতা সাধুসন্তরা গেছে, প্রাচীর বাড়িয়েছে, মনে হচ্ছে এখানে চীনের প্রাচীর তৈরি করেছে তৃণমূল কংগ্রেস। আমি তৃণমূলের কাছে জানতে চাই যে হিন্দু বিরোধীদের কোন স্তরে নামবেন? ভাই, বিষয়টা বাংলাদেশ বলে নয়, বিষয়টা মনে রাখতে হবে। আজকে বাংলাদেশে হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে তাকে যদি আমরা প্রপারলি অ্যাড্রেস না করি তাহলে তার আজ আমাদের এখানকার হিন্দুদের উপর পড়তে বাধ্য। আপনাকে মনে রাখতে হবে ইতিমধ্যেই আমাদের সংস্কৃতির ওপরে এই মৌলবাদী জেহাদিরা তাদের আক্রমণ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। নাহলে লগ্নজিতার গান শুধুমাত্র জাগো মা আছে বলে হিন্দুত্বের গন্ধ দেখতে পেয়ে এরা বন্ধ করে দিয়েছে। এদেরকে আপনারা চেনেন? এরা আস্তে আস্তে এই জিনিসকে ক্রমান্বয়ে বাড়তে দিচ্ছে যে আগামী দিনে এই জেহাদি দানবের রূপ সারা বাংলায় আছড়ে পড়বে, যার জন্য বাংলা আগামী দিনে এফেক্টেড হবে। তাই বাংলাদেশের ঘটনা থেকে আমাদের সতর্ক হওয়া উচিত, আমাদের বুঝে নেওয়া উচিত যে এখনই যদি আমরা এটা না আটকাই তাহলে বাংলাদেশের মতো পরিস্থিতি পশ্চিমবাংলায় তৈরি হবে। দুটো সরকার তো এক করে আমি তো দিয়েছে। বাঙালির কথাই দুটো বলছি, সরকারকে প্রায় একই রকম শঙ্কু তো চালাচ্ছে। বাঙালিদের কথাই বলছি, আমি তো তো বাঙালিদের কথাই বাঙালিদের বললাম কথা বলছেন। যে মালকানগিরিতে তারা হিন্দুরা ছিল সব বাঙালি মারা হিন্দু, যাচ্ছে। শঙ্কু তারা তোমার সময় বাঙালি বলেছে, এবার একটু অর্ণবদার রিঅ্যাকশনটা নিন। শঙ্কু, সেখানে শঙ্কু, ছেড়ে থামো না। দেবে, কেন শঙ্কু চুপ? ও গায়ে কেন যাবে না। সেখানে চুপ? ওই কেন ইসরায়েলে আপনি যাবে না। ও এখানে একাধিক বসে বসে জায়গায় কথা যেখানে বলবে। বাঙালিদের ও উপর একজন আক্রমণ অধ্যাপক। হচ্ছে, একদম আপনারা বুঝতেই পারছেন, একদিকে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনের সামনে লাগাতার দফায় দফায় বিক্ষোভ চলছে, একেবারে তা নিয়ে স্টুডিওতে উত্তাপ তুঙ্গে পৌঁছেছে। অন্যদিকে গত 23শে ডিসেম্বর ঠিক যে ঘটনা ঘটেছিল, বাংলাদেশের দূতাবাসের সামনে যেভাবে বিক্ষোভ দেখানো হয়েছিল, একেবারে অশান্ত পরিস্থিতি তৈরি হয় যেখানে পুলিশকে লাঠিচার্জ করতে হয়, সেই ঘটনায় বাকি 12 জনেরও এবার জামিন। বঙ্গীয় জাগরণ মঞ্চের 12 জনের জামিন মঞ্জুর করলো আলিপুর আদালত। মমতা ব্যানার্জি মৌলবাদী শক্তির পক্ষে, মমতা ব্যানার্জি তার সমগ্র দল মৌলবাদের পক্ষে। এই জয় শুধু এই জয় সনাতনী নয়, সারা বিশ্বের সমস্ত হিন্দুদের জয়, সমস্ত আপামর হিন্দুদের জয়। 3000 টাকা বন্ডের এআই বেল দিয়েছে, 12 জনের পুরো সবার জামিন হয়ে গেছে। দেখুন, ওনার যে সাবমিশন ছিল, ওনার পুরো সাবমিশনটা যেন জোর করে এদেরকে আটকে রাখবে। একটা লোক যারা আহত তাদের রিলিজ হয়ে গেছে, তারপরেও বলছে যে ওদেরকে রেস্টের দরকার। আরে লোক জ্বর হলেও তো ডাক্তারবাবু লিখে দেয় বেড রেস্ট, উনি সেইটা দেখাচ্ছেন, ওনার কিছু করার নেই। ওনাকে ওনার ওপরওয়ালা যেরকম ইনস্ট্রাকশন দিয়েছে উনি সেটা বলেছেন। এই অ্যাকিউজ যারা রয়েছেন তাদেরকে ছাড়লে আবার তারা ওখানে গিয়ে সেই একই সমস্যা করবে। আর আমরা সেটা কোর্টকে বলেছি যে ওনারা বেরোনোর মহিলা যারা বেরিয়েছেন আজকে ইনাদের আবার ঘোষিত কর্মসূচি ওই জায়গায় আবার পৌঁছাবেন, আবার এই সমস্যা করবেন। সেই কারণে আমরা পুলিশ কাস্টাডি চেয়েছি যে এনারা মূল মোটিভটা কি, ওনাদের কারা কারা এনাদের সাথে যুক্ত আছেন, এই কারণে পুলিশ কাস্টাডি চেয়েছি। যে আপনি একটা হাই কমিশনার দপ্তরে যখনই গিয়ে একটা এই যে কাজটা বাইরে করলেন সেটা যদি ভেতরে গিয়ে করেন সেটা একটা ইন্টারন্যাশনাল এফেক্ট পড়বে, তার একটা অন্যরকম মাত্রা আছে। অন্য দেশ দেখবে যে আমাদের ভারতবর্ষে একটা বাংলাদেশের অফিস, সেই অফিসে গিয়ে আপনারা একটা র্যানচ্যাক করছেন, সেটা একটা অন্যরকম এফেক্ট হবে, দেশের তো মান সম্মান ক্ষুণ্ণ হবে। আমি এখান থেকে একটু শুভময় মৈত্রের কাছে যাবো। শুভময় দা, গত 23 তারিখ ঠিক যে ছবিটা আমরা দেখতে পেয়েছিলাম, যে অশান্ত পরিস্থিতি তৈরি হয়েছিল একেবারে বাংলাদেশের দূতাবাসের সামনে, আজ কিন্তু একেবারে উল্টো ছবিটা আমরা দেখলাম। আজ এই যে হিন্দু সংহতের তরফে আজকে যে জমায়েত করা হলো, সেখানে তারা স্পষ্ট এটা ওখানে দাঁড়িয়ে অ্যানাউন্স করলেন যে আমরা এমন কোনো কাজ করব না যাতে পুলিশ বিড়ম্বনায় পড়ে, অর্থাৎ একদম উল্টো ছবি। আবার এদিকে দেখুন, আজকে এই যে জামিন দেওয়া হলো 12 জনকে, সেই জামিনের বিরোধিতা করে কিন্তু বলা হলো যে যদি এদেরকে ছেড়ে দেওয়া হয় তাহলে এরা একই কাজ আবারও করবে। একদম দুটো ছবি। দেখুন, রাজনৈতিকভাবে বিশ্লেষণ করতে গেলে প্রথম যেটা বলতে হয়, এই যে দূতাবাসের সামনে বিক্ষোভ, এটা কিন্তু সারা পৃথিবী জুড়ে চলে, প্রতীকী রাজনীতির একটা অংশ, যেখানে বিভিন্ন দেশের বিভিন্ন দূতাবাসের সামনে মানুষ দাঁড়িয়ে তার প্রতিরোধ করেন। এবং আমরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও বামফ্রন্ট আমল থেকে, তৃণমূল আমল থেকে দেখে আসছি এই বিষয়টি। এটি হলো এক।
এবার দ্বিতীয় হচ্ছে এই জায়গাটাকে প্রতীকী একটা আন্দোলন তো হবেই, প্রতীকী প্রতিবাদ তো হবেই। বাংলাদেশে যে ধরনের ঘটনা ঘটছে, বিশেষভাবে হিন্দুদের ওপর অত্যাচার এবং সর্বতোভাবে দুর্বল অসহায় মানুষের ওপর অত্যাচার, সরকারটা চলছে বলে মনেই হচ্ছে না। হিন্দুরা তো মারা যাচ্ছেনই, বাংলাদেশে হিন্দুদের সংখ্যা কমছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তার সঙ্গে এটা বলতে হয় প্রচুর সুস্থ সাধারণ সেখানকার সংখ্যাগুরু মানুষ, তারাও বারবার অত্যাচারিত হচ্ছেন। এবং আমাদের এখানে যে প্রতিবাদগুলো হচ্ছে, সেই প্রতিবাদ হাই কমিশনের সামনে অত্যন্ত স্বাভাবিক একটি রাজনৈতিক কর্মকাণ্ড। এবার প্রশ্ন হচ্ছে, এই ধরনের ঘটনা যখন ঘটে, কখনো সেটা একেবারে শান্তিপূর্ণভাবে হয়, আজকে যেটা হয়েছে, কখনো কিছু একটা হই হুল্লোড় হয়। এবার প্রশ্ন হচ্ছে যে তাদেরকে যখন ধরে নিয়ে যাওয়া হচ্ছে এবং জামিন পেতে 2 দিন লাগছে, তারা বন্দী থাকছেন, এই এতটার কি প্রয়োজন ছিল? এই জিনিসটি নিয়ে আলোচনা করতে হবে এবং অবশ্যই এই চর্চা বিজেপি এবং তৃণমূলের প্রতিনিধিরা করবেন। আমাদের যেটা দেখার বিষয় সেটা হচ্ছে, এই সব ক্ষেত্রে সাধারণভাবে আমরা কি দেখি, থানায় নিয়ে যাওয়া হয় বা লালবাজারে নিয়ে যাওয়া হয়, তারপর তাদের ছেড়ে দেওয়া হয়। এই বর্তমানে আমরা দেখছি যেটা কোর্টের ওপর চাপ বাড়ছে, এই ধরনের ঘটনাগুলোর পর তাদের আটকে রাখা হচ্ছে একাধিক রাত। অবশ্যই আইনি একটা পদ্ধতি মেনেই হচ্ছে, কিন্তু এই এতটার দরকার ছিল কি ছিল না, কতটা হিংসাত্মক হয়ে উঠেছিল 2 দিন আগের আন্দোলন, এই বিষয়গুলি কিন্তু দেখার প্রয়োজন আছে। অর্থাৎ পশ্চিমবঙ্গে বর্তমানে যে রাজনীতিটা চলছে, সেই রাজনীতিটায় সমস্ত কিছুকে জেলের মধ্যে রাখা, আবার কোর্টে নিয়ে যাওয়া, কোর্ট থেকে ছাড়া পাওয়ানো, রাজনীতির যে একটা নর্মাল ফ্লো, যেটা অবশ্যই হিংসা ছাড়া মানুষের ডেমনস্ট্রেশনের মাধ্যমে চলবে, যেটা সারা পৃথিবীর গণতান্ত্রিক রাজনীতি দেখে এসেছে, ভারত সংসদীয় গণতন্ত্রের সবচেয়ে বড় জায়গা, সেখানে এই রাজনীতি চলবে। এবং মূল যে কথাটা বলতে হয়, বাংলাদেশে যে নাগরিক সমাজ একেবারে ধ্বংস হয়ে গেছে, পশ্চিমবঙ্গে এবং কলকাতায় সেই নাগরিক সমাজ তো আছে। সেই নাগরিক সমাজ কখনো তৃণমূলের বিরুদ্ধে কথা বলে, বিজেপির বিরুদ্ধে কথা বলে, সিপিএম এর বিরুদ্ধে কথা বলে, বিশেষ করে শাসকের বিরুদ্ধে কথা বলে। ফলে সেই নাগরিক সমাজের কণ্ঠস্বরে এই ধরনের দূতাবাসের সামনে গিয়ে বিক্ষোভ আন্দোলন চলবে। রাজনৈতিক দল তাই নিয়ে একদম তাদের মতো বিক্ষোভ মতামত আন্দোলন দেবে। চলবে, কিন্তু তাকে কেন্দ্র করে রাজনীতির পারদ একেবারে চড়ছে। সৈকতগিরি, না দেখুন, প্রথমত হচ্ছে বাংলাদেশের ঘটনা নিন্দাজনক। সীমান্তের ওপারে দীপু দাসের ওপর অত্যাচার হোক, দীপু দাসের খুন হয়ে যাওয়া হোক, কিংবা সীমান্তের এপারে রামনারায়ণ বাঘেল, আমাদের একটা জিনিস শিক্ষা দেয় যে উগ্র ধর্মান্ধতা মৌলবাদী শক্তি যখন তার জিগির তোলে, তখন সাধারণ গণতান্ত্রিক পরিবেশ, ধর্মনিরপেক্ষতার পরিবেশ, সংখ্যালঘুদের ওপর অত্যাচার বাড়তে থাকে। আমাদের প্রশ্ন স্পেসিফিক দুটো। এক, এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা বাঙালি নিয়ে এত সেন্টিমেন্টের কথা বলেন, বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে আসামে গতকাল দীপক দে, সৌরভ দেকে পুড়িয়ে মারা হলো। আমরা দেখলাম হরিয়ানাতে পরিযায়ী শ্রমিক জুয়েল রানা খুন হলো। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল বাঙালি সেন্টিমেন্ট কোথায় গেল? যে বিজেপি বাংলাদেশের হিন্দুত্ব নিয়ে এত কথা বলছে, তারা রামনারায়ণ বাঘেল নিয়ে কেন কোনো কথা বলছে না? গতকাল সহ গোটা সারা দেশ জুড়ে যেভাবে খ্রিস্টানদের, সংখ্যালঘুদের উপর অত্যাচার হলো, কোথায় বিজেপি কোনো কথা বলছে না? কেন বাংলাদেশ নিয়ে আমার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী নীরব ভূমিকা বেশ বেশ বেশ, সৈকতগিরি ঠিক যেটা বলছে, আমার একটু অর্ণবদার রিঅ্যাকশন নিতে হবে। হ্যাঁ না অর্ণব না, দা। আমি তো সৈকতের সঙ্গে সম্পূর্ণ সহমত। কারণ হচ্ছে গতকাল আমরা কি দেখলাম, গতকাল আমরা দেখলাম 25 ডিসেম্বরে বড়দিনের যে শুভেচ্ছা, কিন্তু সেই অর্ণব দা, ওই নরেন্দ্র প্রশ্নটা মোদী, আবার, আমাদের প্রধানমন্ত্রীজি, প্রতিবাদটা কোথায়? তিনি আপনি সেখানে সহমত বলছেন, না, না, আমি আপনারা বলছি একসাথে সেই বলছেন না। কথাটা, আমি আমার কথা একটু শেষ করতে দিন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি তো টুইট করেছেন এবং টুইট করে তিনি শুভেচ্ছা জানিয়েছেন বড়দিনের। সেই দিনই আমরা দেখতে পাচ্ছি গোটা ভারতবর্ষ জুড়ে যেখানে যেখানে বিজেপির সরকার রয়েছে, সেখানে সেখানে বিজেপির বিভিন্ন অফশুট সংগঠন তারা খ্রিস্টানদের উপর আক্রমণ করছে। তারা বলছে প্রধানমন্ত্রী প্রসঙ্গ তুললেন অর্ণব দা, কিন্তু এরা যে শাসক দলের কথা বললেন না। শঙ্কু, one liner। কেন চুপ? দেখুন, আমার সেখানে বক্তব্য কেন চুপ হচ্ছে, বিজেপি? যারা হিন্দুদের ওপর আক্রমণ দেখে চুপ করে বসে আছেন, তাদের আমি সরাসরি হিন্দু বিরোধী হিসেবে আইডেন্টিফাই করব এবং তারা যা করছেন তাদেরকে বলবো এই জিনিস বাড়তে দেওয়া মানে এই আগুনের আঁচ আগামী দিন পশ্চিম বাংলাতেও বেশ বেশ বেশ, এই স্টুডিওর রাজনৈতিক উত্তাপের মধ্যে থেকে আমরা আলোচনা অবশ্যই ফিরে আসবো। বাংলাদেশে হিন্দু নিধন, কলকাতা থেকে জেলায় জেলায় প্রতিবাদ চলছে, ঢাকাতেও প্রতিবাদ দেখানো হয়, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন।
আর এই প্রতিবাদ বিক্ষোভের আবহের মধ্যে আগামীকাল কিন্তু এসআইআর এর শুনানি রয়েছে। আর আজ ভার্চুয়াল বৈঠক করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি বার্তা দিয়েছেন? আগামীকাল থেকে এসআইআর এর শুনানি পর্ব শুরু হতে চলেছে। আর ইতিমধ্যেই আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ভার্চুয়াল বৈঠক করেছেন। এসআইআর পর্বেই ভোটের প্রচার শুরু এবার তৃণমূলের। 1 জানুয়ারি থেকে সরকারের উন্নয়নের প্রচার শুরুর নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই যে ভার্চুয়াল বৈঠক হলো, সেখানে ঠিক কি বার্তা দিয়েছেন তিনি, সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারীর সঙ্গে। কৃষ্ণেন্দু, দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে প্রায় 15,000 নেতা এবং পদাধিকারীর সঙ্গে বৈঠক করেছেন, ভার্চুয়ালি বৈঠক করেছেন এবং সেই বৈঠকে ভোটের প্রচার শুরু করার একটা নির্দেশ দিয়েছেন এবং সেটা 1 জানুয়ারি থেকেই। এবং সেই প্রচারের মাধ্যম হচ্ছে রাজ্য সরকারের উন্নয়নের কি কি খতিয়ান, সেই খতিয়ান একদম সর্বস্তরে, গ্রামীণ স্তরে পৌঁছে দিতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে পার্টি কর্মীদের প্রতি আজকে যে ভার্চুয়াল বৈঠক বা নেতাদের প্রতি যখন বক্তব্য রাখছিলেন তখন এটা বলছেন যে এটা যুদ্ধের সময় 1 মিনিট বিশ্রাম নিলে বিরোধীরা আক্রমণ করবে, তখন আর আটকানো যাবে না। এই 15,000 নেতা, নেতৃত্ব বা পদাধিকারীকে উদ্দেশ্য করে এই বার্তা দিয়েছেন। এবং তুমি জানো যে প্রধানমন্ত্রী বলে গিয়েছিলেন যে বাঁচতে চাই বিজেপি তাই, সেই শব্দের একটা বা এই 4টে শব্দের একটা পাল্টা স্লোগান অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্মীদের নির্দেশ দিয়েছেন পাড়ায় পাড়ায় বলতে, যে বাঁচতে চাই বিজেপি বাই, অর্থাৎ টাটা বাই, এবং পাশাপাশি বাঁচতে চাই আবার তৃণমূল সরকার নতুন করে আসবে, এই বার্তা কর্মীদের মাধ্যমে একদম পাড়ায় পাড়ায় পৌঁছে দেওয়ার কথা নির্দেশ দিয়েছেন তিনি। এই প্রথম দলের তরফ থেকে 1800 জন 1800 জন ইনফ্লুয়েন্সার চিহ্নিত করা হয়েছে তৃণমূলের তরফ থেকে। এই ইনফ্লুয়েন্সাররা কিন্তু তৃণমূলের পার্টি কর্মী নন বা পার্টির নেতারা নন, তারা সমাজের প্রভাবশালী ব্যক্তি এবং সেই প্রভাবশালী ব্যক্তি যারা সমাজে আছেন সেই প্রভাবশালী ব্যক্তিদের কাছে এই উন্নয়নের একটা প্রচার, 15 বছরের মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কী কী উন্নয়ন করেছে তার একটা কিট তার হাতে তুলে দেওয়া হবে। এবং তারপর বুথ স্তরে 2টো পর্যায়ে ভাগ করা হয়েছে এই আন্দোলন, এই কর্মসূচিকে, এবং তারপর বুথ স্তরে নেতা কর্মীরা গিয়ে সেখানে গিয়ে একদম প্রচার করবেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের উন্নয়নের গাথা। এবং সেখানে স্পষ্ট একদম বোর্ডিং স্কুলের স্টাইলে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে কার্যত নির্দেশ দিয়েছেন কি কি করতে হবে, কবের মধ্যে করতে হবে, কিভাবে করতে হবে। বলেছেন কর্মীরা যাতে কোনো রকম এই প্রচার চলাকালীন হোটেলে না খায়, কর্মীর বাড়িতে খেতে হবে, এমনকি সেখানে একটা তথ্যচিত্র দেখাতে হবে 45 মিনিটের, এবং সেখানে কিভাবে যাবেন তার আচরণ কথাবার্তায় সংযত থাকতে হবে, কোনোভাবে ঔদ্ধত্য, কোনো অহংকার, দম্ভ যেন তার আচরণে প্রকাশ না পায়। এমনকি শুধু তৃণমূলের বাড়িতে গেলে হবে না, অন্য পার্টির যারা সমর্থক তাদের বাড়িতে বাড়িতে যেতে হবে এবং সেখানে গিয়ে উন্নয়নের প্রচার করতে হবে। অর্থাৎ একদম সার্বিকভাবে এখনও এসআইআর পর্ব চলছে, শনিবার থেকে তার শুনানি শুরু হচ্ছে, তারপর এখনও দীর্ঘ প্রক্রিয়া, এখনও ভোট এখনও ঢের বাকি, কিন্তু তার আগেই কার্যত 1 জানুয়ারি তৃণমূলের যেদিন প্রতিষ্ঠা দিবস, সেই 1 জানুয়ারি থেকেই এই তৃণমূলের তরফ থেকে ভোটের প্রচার কার্যত শুরু করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং তার মূল মন্ত্রই হচ্ছে বা মূল পর্যায়ই হচ্ছে এই রাজ্য সরকারের কী কী উন্নয়ন হয়েছে সামগ্রিকভাবে সেটাকে একদম বাড়িতে বাড়িতে গিয়ে প্রচার করা। সেটা তৃণমূল বা সেটা বিজেপি বা কংগ্রেসের সমর্থক হলে তার বাড়িতেও যেতে হবে, সমাজের যে উঁচু স্তরের ব্যক্তিরা আছে তাদের সঙ্গে তার বাড়িতে যেতে হবে। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেককে চিঠি দেবেন, সেই প্রত্যেককে চিঠি সেই সমাজের প্রভাবশালীদের কাছে পৌঁছতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় চিঠি দেবেন, সেটা বিএলএদের কাছে পৌঁছতে হবে। অর্থাৎ সামগ্রিকভাবে ভোটের এখন ঢের বাকি, কিন্তু ভোটের প্রচার আজকে দামামা বাজিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, অন্তত কর্মসূচি প্রকাশ করে। একদম ধন্যবাদ কৃষ্ণেন্দু। অর্থাৎ আজকে যে ভার্চুয়াল বৈঠক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেখান থেকে তিনি বলে দিয়েছেন যে 1 জানুয়ারি থেকে সরকারের উন্নয়নের প্রচার শুরু করতে হবে এবং বাড়িতে বাড়িতে যেতে হবে। রবীন্দ্রনাথ বাবু, প্রচন্ড গুরুত্বপূর্ণ একটা জায়গা, মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা, যেটা মানে জানা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে বলতে চেয়েছেন যে মানুষের সঙ্গে কথা বলার সময় যেন কোনো রকম ঔদ্ধত্য না থাকে, আপনার ব্যবহারে যেন মানুষ তৃণমূল নেত্রীর সংগ্রাম দেখতে পান। এমনকি এটাও বলা হয়েছে যে কর্মীরা তারা যেন কোনো রকম হোটেলে না খান, মানে কর্মীদের বাকি যে কর্মী সমর্থকরা রয়েছে তার বাড়িতে গিয়ে খান। এই একই জিনিস তো আমরা বিজেপির ক্ষেত্রেও দেখেছিলাম, বিজেপির হেভিওয়েট নেতারা যখন বাইরে যান তখনও তো আমরা দেখেছিলাম সেই একই বিষয়। দেখুন, আর 2 মাস বা 2.5 মাস আছে ইলেকশন ডিক্লারেশনের। এই মুহূর্তে বাংলাদেশ একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে যেখানে হিন্দু নিধন চলছে এবং বিজেপির মূল ভোট নামছে এই বছর, মানে 2026-এর ইলেকশন, সেখানে তাদের মূল স্লোগান হচ্ছে হিন্দু এক হও, এই স্লোগানই তারা যাচ্ছে। অন্যদিকে এতদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কখনো মন্দির মসজিদ, কখনো উন্নয়ন,
বলার পরে আজকে দেখলাম জেনারেল সেক্রেটারি তার স্লোগান ঠিক করেছেন উন্নয়ন, অর্থাৎ উন্নয়ন নিয়েই লোকের কাছে যেতে হবে এবং সেটা সাংগঠনিক স্তরে নিচু স্তরে যাওয়ার কতদূর যেতে পারে সেই জায়গায় নিয়ে যেতে হবে। এখন এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে যদি আমরা যদি বিচার করি তাহলে দেখা যাচ্ছে যে সাংগঠনিক জায়গায় তৃণমূল নিশ্চয়ই ভালো জায়গায় দাঁড়িয়ে আছে, অত্যন্ত একটা দীর্ঘদিন ধরে। আমি একটা লাইন যোগ করতে চাইবো, যেরকম পাড়ায় পাড়ায় জনসংযোগ হওয়ার কথা যেরকম অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, তিনি বলছেন ধর্মীয় স্থানেও যেতে হবে। ধর্মীয় স্থানে যেতে হবে, কিন্তু তাদের ইস্যুটা দুটো জায়গায় ভাবতে হবে। তারা কিন্তু উন্নয়নটাকে মূল জায়গায় রেখেছেন, আর এখানে বিজেপি রেখেছে হিন্দু উন্নয়ন, এবং বারবার করে যে কথাগুলো তারা বলছে যে ওখানে ইউনুস যায়, এখানে মমতা বন্দ্যোপাধ্যায় তাই, বিরোধী দল নেতা যা বলছেন, এবং একই সঙ্গে এই যে দীর্ঘ সময় ধরে বাংলাদেশে হিন্দু নিধন হচ্ছে এবং সেখানে তৃণমূল তথা মাননীয় মুখ্যমন্ত্রী একদম নিশ্চুপ, এই সাইলেন্স কিন্তু বিজেপিকে আরো বেশি পরিমাণে এগিয়ে দিচ্ছে। অর্থাৎ লোকের কাছে মনে হচ্ছে ধীরে ধীরে এটা বিজেপি এই জায়গাটায় আসতে পারছে যে মুসলমান নিধন যদি একটা কোথাও হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যে পরিমাণে সচেতন হন, যে পরিমাণে চিৎকার করেন, ঠিক সেই জায়গায় এত দিন ধরে যে হিন্দু নিধন হচ্ছে, সিস্টেমেটিক্যালি হচ্ছে, অথচ সেখানে তৃণমূলের কোনো ভার্সন নেই। তৃণমূল সেই জায়গায় কোনো দাঁড়াতে চাইছে না, অর্থাৎ তাদের মূল ভোট ব্যাংক এখনও সেই মুসলমান থেকে গেছে এবং বিজেপি সেই জায়গায় মূল হিন্দু ভোটকে সংহত করবার চেষ্টা করছে। সুতরাং এই যে উন্নয়নের জায়গা থেকে দেখবার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল দল, আর এরা যে ধর্মস্থানে যাবে বলেছেন, কিন্তু এরা পরিষ্কার করে ধর্মীয় গুরু তাদের নিয়ে মিছিল করছেন, তাদের জেলখানায় গেলে আজও পাবলিক প্রসিকিউটর তাদেরকে আবার পিসিতে পাঠানোর চেষ্টা করেছেন। এগুলো তো লোকের মনে প্রভাব ফেলছে। সুতরাং এই যে প্রভাব, এটার মধ্যে আমার ধারণা যে উন্নয়ন কিন্তু যেভাবে গতিতে এগোচ্ছিল বা যেভাবে তৃণমূল দল তুলে নেওয়ার চেষ্টা করছিল, সেটা এখন অনেক পিছিয়ে গেছে। এখন যে জায়গায় এসে দাঁড়িয়েছে, ধর্মের কথাও বলছিলেন, কিন্তু এই যে ধর্ম অস্ত্রের সন্দেহ রবীন্দ্রবাবু আমরা দেখেছি, কিন্তু সেখানে কার লাভ হবে, কতটা লাভ হবে, সেটা অবশ্যই আমরা আলোচনায় আসবো। কিন্তু আজকে আমি একটু শঙ্কুদেব পণ্ডার কাছে যাব। আজকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক যে বার্তা দিয়েছেন, সেখানে তিনি একটা কথা বলেছেন যে প্রধানমন্ত্রী বলেছেন যে বাঁচতে চাই, বিজেপি চাই, এই চারটে শব্দের মধ্যে একটা কোথাও ষড়যন্ত্র আছে। তাই মানে তৃণমূলের যেটা স্লোগান হবে সেটা হচ্ছে বাঁচতে চাই, বিজেপি বাই। দেখুন, আমি আপনাকে একটা কথা বলছি যে এর আগে অনেক ধরনের স্লোগান টোগান দিয়ে লাস্টে চুরি করতে হয়েছিল 2021-এ। আমার দৃঢ় বিশ্বাস যে এবারে উনি বুঝতে পেরেছেন উনি আর এবারে ক্ষমতায় আসবেন না, তাই আস্তে আস্তে একটু ভাব গম্ভীর বিষয়ের দিকে চলে যাচ্ছেন, একটু কবিতা লেখার দিকে। এই যে এখানে উপস্থিত আছেন অর্ণব দা, উনিও কবিতা লেখেন, কবি সাহিত্যিকদের পাঠাচ্ছেন, কারণ পলিটিক্সে হার্ডকোর পলিটিক্সে থেকে ওনার উচিত ছিল অনেক স্পেসিফিক কমিউনিকেশান দেওয়া। আপনি লক্ষ্য করে দেখবেন, আমি আশা করেছিলাম যে বক্তব্য বা যে সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি চেষ্টা করেছেন তারা কি উন্নয়ন করেছেন এটাকে প্রজেক্ট করার, কিন্তু তাদের স্লোগানে সেই প্রজেক্ট উঠে এলো না। উঠে এলো শুধুমাত্র টার্গেট বিজেপির বিরুদ্ধাচরণ করেই রাজনীতিতে টিকে থাকা এখন ওদের কাছে একমাত্র পথ হয়ে দাঁড়িয়েছে। কারণ গত 15 বছর ক্ষমতায় থাকতে গেল ওরা উন্নয়ন এমন কিছু করেনি যেটা নিয়ে তারা প্রচারে আসতে পারে বা নির্বাচনে নামতে পারে। নাহলে তো ওরা ওদের প্রকল্পগুলোকে স্লোগানে নিয়ে আসতে পারতো, ওদের উন্নয়নকে নিয়ে আসতে পারতো। আজকে গত 15 বছরের মধ্যে 450 লোক খুন হয়ে গেছে, আপনি লক্ষ্য করে দেখুন। তাই আমরা বলেছি যে বিভিন্ন জায়গায় আজকে ডবল ইঞ্জিনের সরকার আসবার পর সেখানে খুন বন্ধ হয়েছে, উন্নয়ন হয়েছে। তাই আমাদের অনেক পজিটিভ স্লোগান, সেই স্লোগানকে সেই স্লোগানকেই টার্গেট করা ছাড়া নিজেদের কোনো কাজকে প্রজেক্ট করবার মতো জায়গায় নেই। তাই আমি অনেক আশা করেছিলাম যে মাননীয় সাধারণ সম্পাদক অ্যাটলিস্ট তাদের অন্যতম স্লোগান যে সততার প্রতীক, সেটা অন্তত এবারে নিয়ে আসবেন নির্বাচনে। সেটা কোথায় হারিয়ে গেছে দূরবীন দিয়ে খুঁজতে হচ্ছে, কারণ যখনই সততার প্রতীক বলেন তখন চাকরিহারারা প্রশ্ন তোলে, যখনই সততার প্রতীক বলেন তখন কয়লা চুরি নিয়ে লোকে প্রশ্ন তোলে, যখনই সততার প্রতীক বলেন তখনই বালি চুরি নিয়ে প্রশ্ন তোলে। ফলে রাজ্যের উন্নয়ন এখন ঘুগনি ব্যবসায় চলে গেছে, রাজ্যের শিল্প এখন হচ্ছে রসাতলে ভুলুণ্ঠিত হচ্ছে। একদম রাজ্যের উন্নয়ন, সেই উন্নয়ন একদম সেটা প্রচার করতে হবে, সেটা পয়লা জানুয়ারি থেকে শুরু করতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা
স্পষ্ট বলে দিয়েছেন। কিন্তু অর্ণবদা, একটা বিষয় তিনি যখন এই বার্তা দিচ্ছেন, তিনি বলছেন যে কর্মীদের বাড়িতে খেতে হবে, কোনো রকম হোটেলে খাওয়া যেন না হয়, এবং এর পাশাপাশি এই যে সমাজে যারা প্রভাবশালী, মানে ওই যে 1800 জন ইনফ্লুয়েন্সারকে চুজ করা হয়েছে, তাদেরকে চিহ্নিত করা হয়েছে, তাদের বাড়িতে গিয়ে গিয়ে একেবারে এই উন্নয়নের যেটা রিপোর্ট কার্ড সেটা দেওয়া হবে। এই কর্মসূচি তো আমরা বিজেপিরও দেখেছি, তখন তো তৃণমূলই বলেছিল যে এখানে মানে এই করে আখেরে কোনো লাভ হবে না। দেখুন, বিজেপি তার মতো করে সেখানে তার প্রচার করছে পশ্চিমবাংলায়, এবং বিজেপি যেখানে যেখানে সরকারে আছে সেইখানে এই উন্নয়নের চেহারা কি হচ্ছে, সেখানে এক্স্যাক্টলি সেখানে মানুষের দারিদ্র্য কিরকম অবস্থায় আছে, সেই জায়গাগুলোকে দেখলেই আমরা বুঝতে পারবো। পাশাপাশি হলে আমরা তখনই বুঝতে পারবো যে এক্স্যাক্ট চেহারাটা কি। সেখানে গরিব মানুষ না খেয়ে মরছে, আরে এখানে পরীক্ষা হচ্ছে, 35,000 পরীক্ষা দিতে আসছে, 35,000 পরীক্ষা দিতে আসছে। আমি একটু বলে নিই দেবস্মিতা, সেটা হচ্ছে যে আপনি প্রথমে শুরুতেই আপনি যে প্রতিবেদনটা দেখালেন, সেই প্রতিবেদনে আপনি কিন্তু দেখালেন, এবং এই বিয়ানের যিনি সাংবাদিক তিনি দেখালেন যে ইনক্লুসিভ একটা উন্নয়নে, সেই উন্নয়নের যে চেহারা বা ছবি সেটা করতে হবে, এবং যেতে হবে সকলের কাছে, শুধু তৃণমূলের সমর্থকের কাছে নয়। যে লোকটা তৃণমূলকে ভোট দেয় না তার বাড়িতেও যেতে হবে। হোটেলে খাওয়া যাবে না, কর্মীদের বাড়িতে খান অথবা সাধারণ মানুষের বাড়িতে খান। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে একটা ইনক্লুসিভ উন্নয়নের জায়গা, যেখানে দল মত নির্বিশেষে, আরে কয়লা চুরি সবচেয়ে বেশি ইউপিতে হয়, কয়লা চুরি সবচেয়ে বেশি ইউপিতে হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় এটাও বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রীর সংগ্রাম যেন দেখতে পাওয়া যায়, কোন রকম ঔদ্ধত্য আচরণ যেন না থাকে। একদমই তো তাই, আমি তো সেটাই বলতে চাইছিলাম যে এইখানে যদি এই ইনক্লুসিভ উন্নয়নের যে চেহারাটা, সেই চেহারাটাই উনি তুলে ধরার চেষ্টা করছেন। এখানে কোন রকমের ধর্মান্ধতা, এখানে কোন ধরনের পক্ষপাতিত্বতা এগুলো না এনে উনি চাইছেন সমস্ত মানুষকে উন্নয়নটা করতে। একটা বিষয় খুব পরিষ্কার যে এখন একটা কর্পোরেট স্টাইলে কাউকে দিয়ে ডেটা অ্যানালিসিস করিয়ে কিভাবে প্রচার হবে করেছেন, এবং এই যে ইনফ্লুয়েন্সার শব্দটা রাজনীতিতে আনা, এটা তো আমরা খুব একটা আগে দেখিনি, ইউটিউবে দেখেছি। এখন রাজনীতিতে নেতারা তো ইনফ্লুয়েন্স করবেন বলেই তারা নেতা হন, মানুষ, সাধারণ মানুষ তাদের কথায় প্রভাবিত হন বলেই তো তারা নেতা। এখন ইনফ্লুয়েন্সার বিষয়টিও এর মধ্যে ঢুকছে, এবং তারা অবশ্যই যে রাজনৈতিক দল কাজটা করছে তার সমর্থক। দ্বিতীয় হচ্ছে এই যে হোটেলে না খাওয়া, আমরা দীর্ঘ সময় ধরে জানি যে রাজনৈতিক নেতাদের ভান করতে হয় মানুষের কাছে পৌঁছানোর জন্য, কিন্তু একেবারে লিখিত পড়িত হোটেলে গিয়ে না খাওয়া, এটা কি প্রমাণ করছে? যে একটা রাজনীতির মধ্যে এই ভান করার বিষয়টি তাদের টেক্সট বুকে চলে আসছে, যেটা সাধারণ মানুষের কাছে রাজনীতিরা যে ভণ্ড রাজনীতিকরা, এই বিষয়টি কিন্তু আরেকবার চোখের সামনে যাচ্ছে। তৃতীয় হচ্ছে উন্নয়নের কথা, তৃণমূল কংগ্রেসের মতো সব দলে সব করে না, আমাদের দলের এরকম ব্যাপার নেই, আমাদের দলের লোকেরা এমনি আজকে একদম যে বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছেন, কিছু সিমিলারিটিজ রয়েছে। অবশ্যই সময় আপনার কাছে আসবো, তবে এই জায়গা থেকে একটু শুভেন্দু অধিকারীর একটা মন্তব্য তুলে ধরবো, তার কারণ আজকে হাওড়ার মন্দির তলায় সিভিল ডিফেন্সের যে অবস্থান ছিল, সেখানে গিয়ে তিনি যেটা বলছেন, নো ভোট টু মমতা, মানে তিনি বলতে চাইছেন যে তৃণমূল, বিজেপি, বাম বা তৃণমূল বাম যাতেই ভোট দিতে পারেন, কিন্তু যদি প্রতিবাদ যে প্রতিশ্রুতি রয়েছে সেটা যদি পূরণ না হয়, তাহলে কিন্তু নো ভোট টু মমতা বলতে হবে। কি বলেছেন তিনি, শুনুন। সরকারি দলের দ্বারা যারাই অত্যাচারিত পীড়িত হয়েছে, আমি তাদের পাশে দাঁড়িয়েছি। এটাই হলো রাজ্যের বিরোধী দলনেতার কাজ। যে বক্তব্যে 7 জন মুসলিম মহিলা, 4 জন শিশুকে পুড়িয়ে দেওয়া হয়েছিল, যারা বেশি সংখ্যায় মমতা ব্যানার্জিকে ভোট দেয়, তাদের পাশেও বিরোধী দলনেতা তার কর্তব্য পালন করে মমতা ব্যানার্জি যাওয়ার আগে পৌঁছেছিল বীরভূমের রামপুরহাটের বকটুইতে। তাই কোন রাজনৈতিক উদ্দেশ্য না এনে আপনাদের এই লড়াইকে সমর্থন করার জন্য আমি এখানে এসেছি। আগামী দিনে এই লড়াইকে তীব্র করুন, এবং ফেব্রুয়ারিতে ভোট ঘোষণার আগে যদি সমাধান না করে, কাকে ভোট দেবেন জনগণের উপর ছেড়ে দিন, কিন্তু আপনারা সবাই বলবেন নো ভোট টু মমতা। যদি আপনাদের দাবি ভোট ঘোষণার আগে পূরণ না হয়, কে বিজেপি কে দেবে, কে সিপিএম কংগ্রেস কে দেবে, আইএসএফ কে দেবে, ওর উপরে ছেড়ে দিন। তা আপনাদের একযোগে বলতে হবে নো ভোট টু মমতা। আর আমি কথা দিয়ে গেলাম, পরিবর্তনের সরকারে আমার যদি কোনো ভূমিকা থাকে আপনাদের এই দাবি পূরণ করার জন্য,
এই রকম রাস্তায় বসতে হবে না, কথা দিয়ে গেলাম আপনাদের কাছে। অর্থাৎ সৈকত কোথাও ঘুরিয়ে একটা একজোট হওয়ার ডাক দিলেন শুভেন্দু অধিকারী। একজোট তো হচ্ছেন, ডাক দিয়েছেন তো। 2021-এ বরানগরে তৃণমূলের ক্যান্ডিডেট ছিলেন তাপস রায়, এখন বিজেপির নেতা। 2021-এ বিজেপির প্রার্থী ছিলেন পর্ণমিত্র, তৃণমূলের আজকে যোগদান করলেন। একজোট হয়ে যাচ্ছেন তো বিজেমূল। আমি বলছি স্লোগান অভিষেক বন্দ্যোপাধ্যায় কি দিয়েছেন, বলছেন বাঁচতে চাই বিজেপি পাই। আমরা বলছি স্লোগানটা একটু ভুল হয়েছে। স্লোগানটা অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা দেওয়া উচিত ছিল, জেল থেকে বাঁচতে চাই তার জন্য বিজেপি হাই, জেলে ঢোকাবো স্লোগানটা আজকে বিজেপির কাছ থেকে হাওয়া হয়ে গেছে। ঠিক যেমন তৃণমূলের স্লোগান থেকে সততার প্রতীক হাওয়া হয়ে গেছে। ভোট এলে বাড়িতে খাবো, অমিত শাহ খেয়েছিলেন কি অবস্থা আদিবাসী উন্নয়নের, মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন খেতে, অভিনয় করেছিলেন, চা বানিয়েছিলেন, কি অবস্থা সেই চা দোকানদারের। লগ্নজিতা স্নিগ্ধজিতদের অভিজ্ঞতায় মৌলবাদী শক্তি, সীমান্তের ওপারে জামাত, এপারে আরএসএস, হাতে হাত ধরে চলছে। তৃণমূল বিজেপি হাতে হাত ধরে চলছে। আর এই রাজ্যে স্কুলগুলোতে তালা পড়ে যাবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় চিকিৎসা করতে আমেরিকায় যাবেন, আর এই রাজ্যে হাসপাতালে বেড থাকবে না। তৃণমূলের নেতারা এমপি এমএলএ ক টাকা বেতন পায় যে জ্বর হলে সুইজারল্যান্ড, সিঙ্গাপুর, আমেরিকা চিকিৎসা করাতে যায়। যারা মাটিতে নামে না, যারা অভিনয় করে, রাজনীতিতে ব্যবসা করে, তারাই এই সব নিদান দেয়। আসলে কি জানো, ভার্চুয়ালি তোমরা মিটিং করো আর উনি ওখানে বাড়িতে বসে বসে পুরো সিন্ডিকেট চালিয়ে গোটা রাজ্যটাকে লুট করবে। শুভেন্দু বলবে হিন্দুরা এক হও, আসলে হিন্দুরা এক হও না, সব চোরেরা এক হও। ইডি সিবিআই অভিষেককে ছুঁতে পারবে না। 26-এর নির্বাচন এই তৃণমূল বিজেপির চোরদের বিরুদ্ধে নির্বাচন। দেখুন, আজকে মাননীয় বিরোধী দলনেতা যে স্লোগানটা দিয়েছেন নো ভোট টু মমতা, মানে উনি নিজে স্বীকার করে নিয়েছেন 294টা আসনই আসলে মূল লড়াইটা হচ্ছে মমতার এগেন্স্টে। তার মানে পশ্চিমবঙ্গের মানুষের একমাত্র মুখ সেটা হচ্ছে মমতা ব্যানার্জি, সেটা উনি নিজেই স্বীকার করে নিচ্ছেন। তার মানেটাই হচ্ছে যে সেরকম গ্রহণযোগ্য কোনো মুখ আসলে বিজেপির নেই যে মুখ মমতার এগেন্স্টে দাঁড়াতে পারে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন সেই মানুষ যার সেই লড়াইয়ের ইতিহাস, সেই লড়াইয়ের জায়গা থেকে উঠে আসা, সেই উঠে আসার মধ্যে থেকে মানুষ জানে যে কে হচ্ছে সেই মানুষ যে রুখে দিচ্ছে পশ্চিমবাংলার মাটিতে ধর্মান্ধ রাজনীতিকে রুখে দিচ্ছে কে, একমাত্র একজন রুখে দিচ্ছেন, তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেটাই হচ্ছে নিজে স্বীকার করে দিলেন। আজকে শুভেন্দু নিজে স্বীকার করে দিলেন। আমি সবাইকে থামালাম, একটু শুভময়দার কাছে যাবো। শুভময়দা, 15 বছর ক্ষমতায় রয়েছে তৃণমূল, বিপুল ভোটে মানুষ তাকে জয় দিয়েছে এবং জিতে এসেছে, প্রায় 3টে টার্ম। সেখানে এখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই বার্তা দিতে হচ্ছে যে কোনো রকম ঔদ্ধত্য যেন কারোর আচরণে না থাকে, যেন এটা প্রমাণ পায় যে তৃণমূল নেত্রীর সংগ্রামটা রয়েছে, সেটা যেন মানুষ দেখতে পায়। একেবারেই এই যে মানুষের মনে তো একটা দল ক্ষমতায় বহু বছর থাকলে একটা ক্ষোভ জন্মায়, এবং এ নিয়ে তো কোনো সন্দেহ নেই যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে যারা অনেকদিন ক্ষমতায় থাকে তাদের ঔদ্ধত্যের প্রমাণ আমরা বিভিন্ন সময়ই পেয়েছি, এবং বিশেষ করে মাঝারি নেতারা এটা খুব বেশি করেন। সেই জায়গায় তারা যেটা করছেন অবশ্যই একটা রাজনৈতিক কৌশল। দ্বিতীয় যে বিষয়টি সেটা হচ্ছে উন্নয়নের কথা বলতে যাওয়া। উন্নয়নের যে কিছু প্যারামিটার আছে, যে প্যারামিটারগুলো মূলত শিক্ষা, স্বাস্থ্য, শিল্প কেন্দ্রিক, আর একটা প্যারামিটার হচ্ছে ভাতা কেন্দ্রিক, যেখানে মানুষের কাছে ভাতা যাবে, সেখান থেকে জিএসডিপি, গ্রস স্টেট ডোমেস্টিক প্রোডাক্ট, সেই মেজারগুলোর কথা আসবে। এই যে জায়গাগুলোর মধ্যে এটা তো সত্যি যে এত কথা না বলে ভোটের আগে এক থোক ভাতা যদি দিয়ে দেওয়া যায় তাহলে কি এত কিছু করার প্রয়োজন ছিল? হ্যাঁ, প্রয়োজন ছিল। তার কারণ রাজনীতি যে টেক্সট বুকের মতো একটা ধারাবাহিকতায় চলে, তাতে ভোটের আগে ভাতা দিয়ে দেবো, যেমন হোটেলে না খাওয়ার মতো, এই ধরনের কথা। মানে ভোট বড় বালাই, এবং প্রতিবার ভোটের আগে ওই যে রাজনীতি একেবারে টেক্সট বুকের মতো করে চলে, সেটাই কিন্তু প্রতিবার দেখা যাচ্ছে, যেটা শুভময়দা বলতে চাইছে। কাল থেকে এসআইআর শুনানি, মাইক্রো অবজারভারদের প্রশিক্ষণ। শুনানির কাজে যোগ দিতে অনিচ্ছুক প্রায় 100 মাইক্রো অবজারভার। কেউ দেখালেন শারীরিক সমস্যা, কেউ দেখালেন অনেক দূরে পোস্টিং এর কারণ। আমরা জানি নির্বাচন কমিশন আগেই সিদ্ধান্ত নিয়েছেন যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মাইক্রো অবজারভার হিসেবে নিয়োগ করতে হবে। আমি এখান থেকে রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কাছে যাব। রবীন্দ্রনাথ বাবু, মানে আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একেবারে এই যে মাইক্রো অবজারভারদের নিয়োগ করা হচ্ছেন, তিনি বলেছেন যে ডিটেলস চান তিনি, কাকে কোথায় কিভাবে নিয়োগ করা হচ্ছে, কারণ স্টেটকে না জানিয়ে এটা করা হয়েছে। দেখুন, প্রথম দিকে ইলেকশন কমিশনের যে এসআইআর প্রসেসটা করছিলেন তখন যেন মনে হচ্ছিল খুব শিথিল, খুব লুজ একটা ব্যাপার তারা করতে চলেছে। এখন কিন্তু গোটা বিষয়টা নানা রকম যন্ত্রের প্রয়োগ, মাইক্রো অবজারভার নিয়োগ, অন্য রাজ্য থেকে অবজারভার নিয়ে আসা, এই সমস্ত নিয়ে গোটা বিষয়টা কিন্তু খুব আঁটো সাঁটো জায়গায় দাঁড়িয়ে আছে। এটা
মনে হচ্ছে। দ্বিতীয় নম্বর যে কথাটা, যে প্রশাসন নিশ্চয়ই একটা দেখে নেওয়ার জায়গায় সবসময় থাকে, কিন্তু এরা কেন্দ্র সরকারি কর্মচারী এবং 4600 মাইক্রো অবজারভারের মধ্যে 100 জন কেবলমাত্র বলেছে যে তাদের নানা রকম চাপের কারণে তারা আসতে চায়নি। সুতরাং এই 100 জন মানে তার বদলা ইসিআই বলেই দিয়েছে তাদের কাছে অনেক বেশি সংখ্যায় মাইক্রো অবজারভার নিয়োগ করেছে, এটা কোনো সমস্যা হবে না। অর্থাৎ যে এই যে বিষয়টা এককালে মনে হচ্ছিল বেঁধে রাখুন, ধরে চেপে রাখুন, আসলে গাছে দড়ি দিয়ে বেঁধে রাখবেন, এইগুলো যে আর আদতেই দানা বাঁধছে না, এটা কিন্তু তৃণমূলও ক্রমশ বুঝতে পারছে যে এসআর প্রসেসটা ক্রমশ আটোসাটো হয়েছে এবং এই আটোসাটোর জায়গায় মাইক্রো অবজারভার এমন তাদের যে ভূমিকা সেটা খুব নগ্ন, মানে তারা গোটা বিষয়টাতে এমন ধরনের ম্যাপিংয়ের ক্ষেত্রে অ্যাপের প্রয়োগ করা হচ্ছে যে অ্যাপগুলো দিয়ে মানে তার বাইরে কেউ যেতে পারবে না। সুতরাং সেখানে এই আটোসাটো জায়গার বাইরে ওই একটা হুমকি দিয়ে যে খুব একটা বেরিয়ে আসতে পারবে। রবীন্দ্রনাথ একটা কথা বললেন যে এই 100 জন চাপ, কথাটা বললেন, কিন্তু চাপের প্রসঙ্গ আসেনি। আপনি এইমাত্র বললেন কেউ কেউ শারীরিক সমস্যা সেই কথা বলেছেন, কেউ কেউ বলেছেন অনেক দূরে আমার পোস্টিং হয়েছে, এটা বলেছেন। তো তার বাইরে নিশ্চয়ই চাপ বলছি আমি, সেটা নিশ্চয়ই সেটা ইসিআই এর হাতে সেই পর্যাপ্ত পরিমাণ মানুষজন রয়েছেন যাদের দিয়ে কাজটা করানো হবে। এসআইআর এর এগেইনস্টে কেউ কখনো কোনো কথা বলেনি এবং তৃণমূল কংগ্রেসও কোনো কথা বলেনি। যে কথাটা প্রথম থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সেটা হচ্ছে যে একজনও বৈধ নাম যেন বাদ না যায়, এটা বলেছেন, একেবারে বলেছেন একজনও বৈধ। আপনারা সবকিছু অবৈধ করেন, তো আপনারা সবকিছু অবৈধ করেন। বিরোধিতা করেনি তৃণমূল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বারবার এসআইআর প্রক্রিয়া স্থগিত সেই আবেদন করেছিলেন। এই মিথ্যাচার এবং ভণ্ডামি করে কতদিন বাংলাকে শেষ করা হবে? নমশূদ্র, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবরা ভোটার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, বাংলাদেশি রোহিঙ্গা খুঁজে পাওয়া যাচ্ছে না, এদিকে ভাইপো ডায়মন্ড হারবারের ছাপ্পার মডেল বাঁচিয়ে যাচ্ছে, আর বারবার আমরা আলোচনা করছি এসআইআর। নির্বাচন কমিশনকে আজ অব্দি একজনও বাংলাদেশি রোহিঙ্গা খুঁজে পেল? নির্বাচন কমিশন কি তৃণমূলের এই হুমকির বিরুদ্ধে, পাল্টা তৃণমূলের নেতার বিরুদ্ধে এফআইআর করতে পারলো? বিজেপি কি মুসলমান নামে হিন্দুদের করতে পারলো? আমার কথা হচ্ছে, দেখুন সিপিএম মূলের কাছে আমি এর থেকে বেশি কিছু হ্যাঁ, আমার বক্তব্য হচ্ছে, দেখুন পশ্চিম বাংলায় এসআইআর হবেই। যারা প্রথম ভেবেছিলেন যে আমরা ভূতেদের ভোটে জিতবো, তারা এখন আতঙ্কিত এবং চিন্তিত হয়েছেন। সবে এখন 60 লাখ পর্যন্ত পৌঁছেছে, এখনো জয়প্রকাশ মজুমদার যেটা বলতে চাইছেন যে যেভাবে ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছে, লোকে তো বলছে যে সোজা নেই তো ইসিআই আ জায়গা। দেখুন, জয়প্রকাশ মজুমদারের ভয়ের কারণ হচ্ছে উনি তৃণমূলে গিয়েও লাথি খেতে পারেন। উনি তো কচুবনে চলে গেছিলেন, ফলে ওনার আতঙ্ক অন্য। উনি নির্বাচনে বোঝেন কি? ও তো ইলেকশনের কিছু বোঝে না। আমার বক্তব্যটা ওখানে নয়, আমার বক্তব্য হচ্ছে ইলেকশন কমিশনের ভয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।